জব্বর খবর আছে, কাটাল রানী এতক্ষণে আমার নাম নিছে, মাতারি খেয়া দিল্লি পলাইছে, এখন আমার নাম জপিচ্ছে। ওই নাকি আমার ডরায় না। শুনেন আগে আগে শুনেন। বঙ্গবন্ধু ভবন তো তারা একবার পোড়ালো, তারপরে ভাঙলো, আগুন দিয়েছিল কিন্তু বিএনপির লোক এবং এরা কয়েকজন মিলে, আর তারপর বুলডোজার দিয়ে ভাঙলো। আর ওদিকে সেই কি পিনাক ভট্টাচার্য, ও কিন্তু ভট্টাচার্য না, ও কিন্তু হিন্দু থেকে মুসলমান হয়েছে, ও একদম জামাত ইসলামের নেতার মেয়েকে বিয়ে করেছে। ও এখন ও ভট্টাচার্য লেখে কিভাবে? ও তো ধর্মান্তর হয়ে গেছে। এটা তো কোনো আশা নাই, কোনো মিডিয়াতে জানতে হবে তাই সোর্সটা না কেন, ওর শ্বশুর বাড়ি তো মানুষই যত সম্ভব বোধ হয় ত্রিশাল বা ইয়ে টাঙ্গাইলে না, জামাতে ইসলামের নেতা, না না জামাতে ইসলামের নেতা কিন্তু তার মেয়েকে তো এই বিধর্মীর সাথে বিয়ে দেবে না, নিশ্চয়ই তার মুসলমান বাড়িছে। ঘটনা হইতেছে, আমার শ্বশুর তো জামাত করতো না, মনে হয় আমার আর একটা বিয়া জামাতের নেতার মাইয়ার সাথে কাটাল রানী ঠিক করিছে। আলহামদুলিল্লাহ, জামাতের নেতাদের কন্যাদের কার সাথে আমার গটকালি করিছে আমাকে না জানায় না। তো ওই কইছে যে আমার নাকি ভট্টাচার্য নামটা ব্যবহার করা উচিত না জামাতের নেতার মাইয়ারে বিয়া করার জন্য। মাতারি তুই যে মিনাল কান্তি আর মোদির খাট কাপাইস, তোর নাম কি দেবো এখন? মাতারি বেশি বাড়িস না, তোর ঘেটি ধরে তুলে নিয়ে আসবো একেবারে। এবার বুঝেছেন তো হাসিনা সবচেয়ে বেশি প্যারা দিছে কে? কেউ যদি আমারে কয় তুই কোন তোরে কে পুষে, উত্তর পাইছি এখন বুঝছাও। আমার এখন সার ডাকবা। যাই হোক, এখন আলাদা আসি। বাংলাদেশে মেলা কিছু হইতেছে। গতকালকে মাহফুজের মাথা পানির বোতলের বাড়ি দিছে, এগুলো সহ অনেক ঘটনা ঘটিচ্ছে। আসেন এগুলো একটু বুঝে দেখি। আজ দেখতেছি যারা একসাথে লড়াই করেছে কালকে তারা ছিন্ন ভিন্ন হয়ে যাইতেছে কেন? এনসিপি আর জামাত কেন এখন মুখোমুখি? আগে বিএনপি আর জামাত ছিল, এর মধ্যে এনসিপি কেন ঢুকলো? বাংলাদেশের রাজনীতি স্থিতিশীল হবে না, এটা আমি অনেক আগেই বলছি। কারণ সমাজের মধ্যে যে দ্বন্দ্বগুলো আছে না, সে দ্বন্দ্বগুলো এখনো তীব্র। এই দ্বন্দ্বগুলো ফয়সালা না হইলে বাংলাদেশের রাজনীতি স্থিতিশীল হবে না। বিএনপি বলার চেষ্টা করে যে আমি স্থিতিশীল হওয়ার পথে একটা অন্যতম প্রধান বাধা আমার নাম দিছে উস্কানি ভট্টাচার্য, আরো কত নাম যে পাইলেন, আগে কইতে হেফাজতি ভট্টাচার্য। যাই হোক, বিপ্লবোত্তর বাংলাদেশকে যেভাবে গড়া দরকার ছিল সেটা করতে দেওয়া হয় নাই, ভয় শঙ্কার ষড়যন্ত্রের কারণে। বিপ্লবোত্তর বাংলাদেশকে যারা করতে পারতো তাদের বিপ্লবের উষাডঙ্গে দূরে ঠেলে দেওয়া হয়েছে, বিপ্লবকে বিপ্লব বলে স্বীকারই করা হয় নাই। সেই কারণে বিপ্লবকে কেমনে ম্যানেজ করতে হবে এটা বোঝা যায়নি। আসলে তো হয়েছে একটা বিপ্লব, সেই বিপ্লবকে তো ম্যানেজ করতে হইতো। বিপ্লব বলেই যদি স্বীকার না করে তাহলে ম্যানেজ করবে কেমনে, তাই না? তোমার হাতের পরিচয় একটা বাঘের বাচ্চা, তুমি একে বিল্লাইয়ের মতো করে ম্যানেজ করলে চলবে? চলবে না তো। এই কাজ যারা করেছে একদিন একেবারে ধর্মুনি, ঘেটি ধরে ধর্মুনি, সব বিশাল বুদ্ধিজীবী সেজে গেছে। বিপ্লবের পরে বিপ্লবী শক্তিকে ঘরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। 5ই আগস্টের বিপ্লবের পরে কে কি ব্লান্ডার করেছে তার তালিকা করা দরকার, তাইলে কার কি দায় সেটা বোঝা যাবে। আজকে সবগুলো বলতে পারবো না, কয়টা বলি। এটা বুঝলে আজকের পরিস্থিতি বুঝতে পারবেন, পরিষ্কারভাবে দেশ কোন দিকে যাচ্ছে সেটা বুঝতে পারবেন। আমি এই ভুলগুলো না আগেও বলছি, কিন্তু একসাথে বলা হয়নি। আসেন আজকে একসাথে বলি। প্রথমে ছাত্রদের ভুল, নিজেদের শক্তিকে সংহত না করা। কিভাবে করতে পারতো? প্রথমে ছাত্র সংসদ নির্বাচন গুলো করে ফেলতে পারতো, জাতীয় কনভেনশন করতো, সবাই নিয়ে আন্দোলনে যারা পার্টিসিপেট করছে, নারীদের যে অংশগ্রহণ ছিল সেটাকে কনসলিডেট করার জন্য নারী কনভেনশন করতে পারতো, এলাকা এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৈরি করতে পারতো। এটা 5 তারিখেই। তখন দেশে সরকার নাই, থানায় পুলিশ নাই, সেটাই সময় ছিল নিজেদের রাজনৈতিক শক্তিকে সাংগঠনিক শক্তি হিসেবে রূপান্তর ঘটানোর। করেন নাই, কইছিলাম করেন নাই। তখন শেখ একজনের কি বিশাল হ্যাডম রে ভাই, কথাই শুনে না। আমরা কোন বালেশ্বর বাল হরিদাস পাল? বিপ্লবী সরকার গঠনের দারুণ ব্যর্থতা দেখাইছে। বিপ্লবের সাথে সম্পর্কহীন লোকদের দিয়ে সরকার তৈরি করছে যাদের ন্যূনতম রাজনৈতিক ক্ষমতা নাই, প্রজ্ঞাও নাই। সরকার যে একটা পলিটিক্যাল ইনস্টিটিউট, দেশের সবচেয়ে বড় পলিটিক্যাল ইনস্টিটিউটের মাথায় ছিল না। বিপ্লবের প্রথম প্রহরে বিপ্লব রোগামারা হয়ে গেছে, এটা ছাত্ররাই করেছে। কারণ সরকার তো গঠন করেছে ছাত্ররাই। প্রফেসর ইউনূসও কইছে যে ছাত্ররা তারা নিয়োগ করছে।
তারপরে বিপ্লবের প্রধান একমাত্র স্টেক হোল্ডার হিসেবে নিজেদেরকে দাবি করছে এবং বিবেচনা করছে, দাবি করা শুধু না বিবেচনা করছে, নিজেদেরকে বিপ্লবের পিতা মাতা মাস্টার মাইন্ড এইসব ভাবে ভাবিছে। তারা নিজেরা বুঝে নাই যে তারা আসলে 1971 শেখ মুজিব, যার নাম মুখে নিয়ে যুদ্ধ হচ্ছে, কিন্তু সে কিছু করুক না করুক রাজনৈতিক লড়াই এজেন্সি জনগণ নিয়ে নিছে, লড়াই হচ্ছে তাদের নামে। সে চুপ করে বসে থাকলেও মাঠের লড়াই থামবে না, লড়াই চলবেই। কারো কোনো ক্রেডিট থাকলে দিতে অসুবিধা নাই, কিন্তু নিজেরে অলমাইটি ভাবা শুরু করলে মুজিবের মতো বিপদে পড়তে হয়। তারা পড়িছে, কিছু পার্সোনালিটি দাঁড়াইছে কিন্তু দল দাঁড়ায় নাই, রাজনীতিও দাঁড়ায় নাই। ছাত্রদের এই মনোভাব তৈরির পিছনে কিছু তালেবরের দায় আছে, আমি আর কইলাম না নাম, আপনারা চিনেন। মেলা শত্রুতা কামাইছে, আর শত্রুতা কামাইলাম না। লড়াই কোনো ব্যক্তির কারিশমায় হয় না, লড়াই হয় জনগণের কালেক্টিভ উইলে, সংগঠিত ইচ্ছায়। জনগণ নেতৃত্বের মুকুট কারো মাথায় পরায় দেয়, যারে দেয় সে ভাগ্যবান, কিন্তু সে না থাকলে অন্য কেউ চালায় নিত লড়াইটা। এটা যারা জিন্দেগিতে রাজনীতি করে নাই তারা বুঝে না, বুঝবেও না। জিন্দেগিতে যারা রাজনীতি করে নাই তারা বুঝে না, জিন্দেগিতে রাজনীতি না করে এই টাইমে অনেকে পরিচিতি পাইছে আর রাজনীতির হারকুলিস হইতে আসছে। যাই হোক, এবার আসি সেনা প্রধানের ভুলে। দ্বিতীয়, সেনা প্রধান হাসিনা পরিবারের লোক। জুলাই আগস্ট বিপ্লবে সে সামরিক বাহিনী ব্যবহার করে বিপ্লব দমানোর চেষ্টা করেছিল, তার কমান্ডে থেকে সেনাবাহিনী গুলি করে মানুষ মারছে, টেকনিক্যাল সাপোর্ট দিছে, গোয়েন্দা তথ্য দিছে। হাসিনা পড়ার পরে আওয়ামী লীগারদের রক্ষা করছে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়া। প্রফেসর ইউনূসকে আয়না ঘরে ভিজিট করতে দেয় নাই। জেনারেল মুজিব সহ অনেক দুর্বৃত্ত জেনারেলদের পালায় যেতে সাহায্য করছে, দুর্বৃত্ত জেনারেলদের রক্ষা করার চেষ্টা করছে, বিচারকে বাধা দেওয়া সহ নানা ফাউল করেছে সে। তার সবচেয়ে বড় চিন্তা, তারে কে প্রোটেক্ট করবে। এই চিন্তায় কোনো অসুবিধা নাই, আমি যদি এই জায়গায় থাকতাম তাহলে আমি চিন্তা করতাম যে আমার চাকরি চলে গেলে আমার কে প্রোটেক্ট করবে। সেই জন্য সে নানা প্রজেক্ট নিছে, খালেদা জিয়ার সাথে দেখা করে একটা নেগোসিয়েট করেছে, বিএনপির সাথে অ্যালাইন করেছে নিজেকে, ইন্ডিয়ার সাথে অ্যালাইন করেছে, এর ওরে টাকা পয়সা দিয়ে দলে টানতেছে। কারে কারে টাকা টুকা দিয়েছে সেটা না বলি, কিন্তু কেমনে টাকা দিছে, কই টাকা দিছে সেটা একটা 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 হিন্টস দেয়া দিই আর কি। ধরেন যে একে আজাদ, সে একটা ক্যাশিয়ার হয়েছে ওয়াকার সাহেবের টাকা হাত দিয়ে ধরতে হয় না। কইবে আজাদ সাহেব, এই যে ছাত্রদের তো আপনাদের সাহায্য দরকার, চাও রাজনীতি করতে আসছে, খরচাপাতি আছে না, আমাদের সবারই সাহায্য করার দরকার, তাই না? দেখেন তো কিছু যদি করতে পারেন। তো হইয়া গেল। ওই যে শহীদ পরিবারের ইফতার পার্টি শোনা যায় কে আজাদ ছিল এটা বড় ডোনার। যাই হোক, ওয়াকার সাহেব আপনি তো রাজনীতি করেন নাই জিন্দগিতে, আপনিও আর একটা তালেবার হইছেন, কিন্তু কাজটা তো পলিটিক্যাল। পলিটিক্যাল কাজটা কিভাবে করতে হবে সাজেশন তাদের আপনারা দিতে পারবে একমাত্র রাজনৈতিক লোকেরা। আন্দারে কুন্দারে ট্রাই করতেছেন আপনি, আপনার হচ্ছে সামিরে দিয়া আল জাজিরা ডকুমেন্টারি নিজেরে হাইলাইট করেছেন, এরে ওরে দিয়া নিজেরে হাইলাইট করাচ্ছেন, ঘোষটরি লাগাইতেছেন, এই যে দেখেন। তো এটাতে হয় না ওয়াকার সাহেব। আপনারে আমি রাজনীতি একটা সিম্পল কৌশল শিখাই দিই, বিনা পয়সায়। সৃষ্টিকর্তার পরে জনগণ তার অনুগত হবেন, আর কিছু লাগবে না। রাজনৈতিক দল জনগণ না, কিন্তু বিদেশি রাষ্ট্র জনগণ না। জনগণ কারে বলে সেটা জানতে হবে। জনগণ মানে সিভিল ভয়েস, সিভিল ভয়েস চিন্তা হবে আপনারে। এইটা একটা পলিটিক্যাল টাস্ক, এইটা পাবলিক রিলেশন না রে ভাই। আর পাবলিক রিলেশনকে পলিটিক্স ভাবতেছেন, আর আপনি যা যা করতেছেন তা সবকিছু বিপদ বাড়াইতেছে রাষ্ট্রের, আপনার নিজেরও। আপনি মাথা ঠান্ডা কইরা চিন্তা করেন ওয়াকার সাহেব। আপনি তো বিএনপির সাথে সিস্টেম করেছেন, ইন্ডিয়ার সাথে সিস্টেম করেছেন, আওয়ামী লীগের সাথে তো সিস্টেম আছেই। আপনাকে অনিশ্চয়তা কাটছে, বিপদ কাটিছে, কাটে নাই, কেন কাটে নাই নিজের জিগান। কারণটাও কয়ে দিই, কারণ হচ্ছে যে আপনি এখনো জনগণকে রিচ করতে পারেন নাই। এবার আসি জামাতের ভুলে। জামাত তার 71-এর ভূমিকা নিয়ে কি করবে এটা বুঝতে পারতেছে না। সে সবসময় ভয় থাকে, এই মনে হয় তারা জয় বাংলা করে দিল 71 নিয়ে, তার যে জনসমর্থন বাড়ছে এটা মনে হয় সে জানে না। সে আত্মবিশ্বাসী হইতে পারে নাই। গ্যাদা পোলা দেখেন না, গ্যাদা পোলা নিজের পাদে নিজেই ভয় পায়। ওই জামাত নিজের জনপ্রিয়তায় নিজেই ভয় পায়। সে কিভাবে করবে নেভিগেট এই পরিস্থিতিতে বুঝতে পারতেছে না। একবার সন্তোষ শর্মারে আনে, আরেকবার বিএনপির সাথে অ্যালায়েন্স করতে যায়, একবার রোজার আগে নির্বাচন চায়, আরেকবার ইন্ডিয়ার সাথে বসে কথা বলে, একবার সংস্কারের পরে নির্বাচন চায়। এক্স্যাক্টলি কি চাই সেটা স্পষ্ট না। জামাতের মধ্যে কিছু এলিমেন্ট আছে যারা গোয়েন্দা সংস্থার পারপাস সার্ভ করে। শাহবাগে গিয়া গোলাম আজমের বাংলাদেশ স্লোগান তারাই দিছে। জামাত জিন্দেগিতে পার্সোনালিটি কাল্টের রাজনীতি করে নাই, এই স্লোগান জিন্দেগিতে দেয় নাই। গোলাম আজমের বাংলাদেশের স্লোগান তারা জিন্দেগিতে দেয় নাই। কে দিল তাইলে? তার মধ্যে থেকে কারা দিছে, কারা কে শিখাইছে তাহলে? এটা জামাতের টিচিং না, এটা কে শিখাইছে তাহলে? ইন্ডিয়া শিখে দিছে কয়েকজন রে। আবার তারা মনে করে ইলেকশনে জেতার জন্য যে টাকা দরকার সেটা তাদের নাই। যাই হোক, এটা পরে আরো বিস্তারিত আলাপ করবো নি। এবারে আসেন একটু বিএনপির ভুলে আসি।
বিএনপি মনে করেছে যে আমরা এই তো ক্ষমতায় চলে এসেছি, যারা যারা তার প্রতিস্পর্ধী হইতে চায় তাদের পিছে লেগে গেল দলবান্ধা। যেহেতু অ্যান্টি হাসিনা লড়াই আমাদের সবার অ্যাক্টিভিজম তারা হেল্প করেছে, তার নিজের রাজনীতি, নিজের অ্যাক্টিভিজম, নিজের ইন্টেলিজেন্সিয়া গড়ে তোলে নাই, তাই তাদের দলের বাইরের লোকেরা সরে পড়ায় তারা পড়লো বিরানি আলম আর বুলডগ মির্জাদের খপ্পরে। আর ওইদিকে পাম যে কখনো রাজনীতি করে নাই, রাজনীতি বিষয়টাকে গ্ল্যামার বলে মনে করে, এরাই বিএনপির রাজনীতি আর ন্যারেটিভ তৈরির দায়িত্ব নিল। আমি ন্যারেটিভ নিয়ে ভিডিও করেছি, এটা আসবিনি। যাই হোক, না আমি গালাগালি করব না, এমনি এটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমই হবে আর কি। আমাকে এক বিএনপির গুরুত্বপূর্ণ নেতা আলাপ করলেন কয়েকদিন আগে, ওনার আলাপ থেকে বুঝলাম যে ওনারা খালেদা জিয়াকে আনবেন ইলেকশন ক্যাম্পেনে, ওনারা কইতেছেন ট্রাম্প কার্ড, সম্ভবত জুবাইদুর রহমানকেও আনবেন রাজনীতিতে। মাশাআল্লাহ, এটা ভালো, কিন্তু এইটা দিয়ে রাজনীতি হবে না। ব্যক্তিত্ব পরে, আগে দলের রাজনীতি। বিএনপি তো নিজেই বলে ব্যক্তির চেয়ে দল বড়। তার মানে আগে দলের রাজনীতিকে ঠিক করতে হবে, তারপরে না ব্যক্তি সেটাকে আগাই নেবে। কি আর বলবো, রাজনীতি ঠিক না থাকলে কোনো ব্যক্তি রাজনৈতিক হিসাব পাল্টাই দিতে পারে না। এটা পাবলিক রিলেশন না রে ভাই, এটা রাজনীতি, ভেরি সিরিয়াস টাস্ক। একদম অপরিচিত লোক দেশের নেতা হয়ে গেল 1 মাসের মধ্যে, দেখলেন না? একের পর এক ভুল করতে করতে বিএনপি হয়ে গেল কর্নার। আজকে বিএনপি বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। বিএনপির সামনে আরো ঝামেলা পড়বে, তার দিক থেকে অলিগার্করা সরে আসবে। প্রথমে সরে যাবে মিডিয়াগুলা, এই ঘটনাগুলো কিছুদিন পর থেকেই দেখতে পাবেন। বিএনপির সাম্প্রতিক আচরণগুলো হয়ে উঠতেছে ভয়ঙ্কর রকমের ফ্যাসিস্ট। আমার পেজে এসে একজন বা দুইজন না, একাধিক মানুষ হুমকি দেয় খুন করে ফেলার। চিন্তা করেন, কেন বিএনপি সমালোচনা করি, খুন করে ফেলার হুমকি দেয়। আওয়ামী লীগও হুমকি দিত ইনবক্সে, আর প্রকাশ্যে ওরা হুমকি দিচ্ছে 32 নম্বর ভাঙার পরে, কিন্তু বিএনপির কোনো ভয় ডর নাই, প্রকাশ্যে হুমকি দেয়। আমি আজকে একটা দেখাচ্ছি কি কারণে সে আমাদের দেশে আসতে দেবে না, বা আসলে বাইসা থাকতে দেবে না, ওটা ওরাই জানে। এরা ক্ষমতা আসলে কি করবে আল্লাহ মালুম। আইডম থাকলে করে নিস রে ভাই, হ্যাঁ করে নিস, যে জিতবে ওই তো সিকান্দার হবে। হাইডম থাকলে তুই আমাকে দেখে নেবো, আমার হাইডম থাকলে তো করে দেখে নেবো, তাই তো? এটাই রাজনীতি। রাজনৈতিক দল তার আশেপাশে বন্ধু রাখে, যারা ঠিক দল করে না কিন্তু একটা লুজ সম্পর্ক থাকে তাদের সাথে। আওয়ামী লীগের কাছে কিন্তু মাস্টার ছিল, সেজন্য আওয়ামী লীগ এতদিন রাজত্ব করতে পারছিল। বিএনপি সবাইকে শত্রু বানায়, এদের কর্মীদের রাজনৈতিক শিক্ষাতে দুর্বল। এরা যখন দাবরানির উপরে থাকে তখন কেসে হইয়া থাকে, আর যখন ক্ষমতার গন্ধ পায় তখন নেকড়ে হইয়া ওঠে। দেখেন বিএনপির কোন ইন্টেলেকচুয়াল আছে? দেখান তো একজন ইন্টেলেকচুয়াল যে বিএনপি করে না, বিএনপির কর্মী না, ইন্টেলেকচুয়াল দেখান তো একজনও নাই। শিল্পী আছে, সাহিত্যিক আছে, রাইটস অ্যাক্টিভিস্ট আছে, কিন্তু কর্মী দিয়ে ভর্তি। গত 20টা বছর কোথাও দাঁত বসাইতে পারে নাই, না দেশে না বিদেশে। আমাদের তো অ্যাক্টিভিস্ট হওয়ারই কথা না, বিএনপির অ্যাক্টিভিস্ট হওয়ার কথা। হয়েছে বিএনপির মধ্যে থেকে অ্যাক্টিভিস্ট বাড়ায়নি। যাই হোক, এগুলো নিয়ে আলাপ করবো পরে, নির্বাচন আসুক, ক্যাম্পেইন করে দেবো, দেখাই দেবো জনগণকে কাদের ভোট দিতেছেন। দেখেন কিছুই হবে না হয়তো, কিন্তু আমি না খেয়ে কন্টেন্ট বানাবো। শুধু আমার যে গালিগুলো দিছে বিএনপির কর্মী হয়েছে, এগুলো কম্পাইল করলে না 10টা এপিসোড হয়ে যাবে। সোশ্যাল মিডিয়া কি জিনিস বুঝবে বিএনপি, হারে হারে। বিএনপির ভয়টা কি আসলে? বিএনপি দেখিছে যে তার ক্ষমতায় থাকা অবস্থায় ইন্ডিয়া প্রথম আলো আর্মিরা দিয়ে 111 করে হুতাই দিল। এই সিচুয়েশন সে এখন কেমনে ট্যাকেল করবে, আর একটু পরিষ্কার ভাবে বুঝাইব। আমি আগেও বলছি যে বিএনপি ভারতের দাবিদারি করে, অথবা অন্তত ভারতের সঙ্গে লিয়াজো করে চলতে চায়, এমন একটা ধারণা আমি আপনাদেরকে বলছি। দেশের বহু মানুষ এমনটাই মনে করে, কিন্তু প্রশ্ন হইতেছে এমন হইলো কেন? আমরা এটা বিএনপির তরফ থেকে বুঝে দেখি যে বিএনপি সিচুয়েশনটাকে কেমনে দেখছে, কেন এটা বিএনপি করলো, অনেকে প্রশ্ন করে। আসেন এটা একটু বুঝে দেখি। 5ই আগস্টের আগে মিলিটারি সরকার চাই এরকম মিছিল হয়েছে না, স্লোগান দিচ্ছে না, দেয়ালে দেয়ালে দাবি লেখা দেখছি না আমরা। অন্যদিকে আমরা বিপ্লব করছি, তাতে আমরা সেনাবাহিনীকে হারাইতে পারিনি, কিন্তু বরং আপোষ করে হাসিনাকে বিদায় করতে হয়েছে। আর এখন এই একই সেনাবাহিনী বিএনপি কে পছন্দ করতেছে, অন্তত চুপচাপ তাদের সুবিধা করে দিচ্ছে, এরকম ইঙ্গিত তো স্পষ্ট। খালেদা জিয়া সাথে ওয়াকার দেখা করছে, তারপর থেকে এটা হয়েছে। আবার ওয়াকার যখন বিপদে পড়ে তারেক রহমান নিজে আগে আসে, কারণ 5 থেকে 8 আগস্টের মধ্যে সেনাবাহিনী, হাসিনার আমলাতন্ত্র, সিভিল এলিট, মতিউর মাহফুজ, প্রথম আলো, ডেইলি স্টার, এগুলোর সাথে একটা সমঝোতা হয়ে গেছে। এটাই আমার ধারণা। প্রেসিডেন্ট এই আপোষ চুক্তির উল্টা দিকে দাঁড়ায় লড়াই করতেছেন। এবার হিসাব মিলান, খুবই সরল হিসাব। আমাদের মিলিটারি ইন্ডিয়ারে ভয় পায়, এটা মানেন বা না মানেন, এটাই হইতেছে বাস্তবতা। ভয় পায় কারণে যে ভারত হামলা করলে যুদ্ধ করতে হবে, এই সম্ভাবনা এদের সুখ স্বপ্নে বিঘ্ন ঘটায়। এই ভয় থেকে তাবেদারির গোড়াপত্তন। বিএনপি জানে এই সমঝোতার বিরুদ্ধে জনতাকে সঙ্গে নিয়ে কত দূর যাওয়া সম্ভব, সেটা তারা 15 বছর আগে বুঝে গেছে। খালেদা জিয়া জেলে যাওয়ার সময় জনগণ নামে নাই,
কর্মীরা নামছে, জীবন দিছে, কিন্তু তাদের ডাকে নামে নাই জনগণ। এই লিমিটেশনটা বিএনপি বুঝে এই শাসন ব্যবস্থা, এই মিলিটারি কর্পোরেট পার্টনারশিপ, এই আমলা এলিট পার্টনারশিপ কতটা শক্তিশালী হারে হারে জানে বিএনপি। তো যে আর্মিকে আমরা পরাস্ত করতে পারিনি, যে আর্মিকে আমাদেরকে আপোষ করে কাজে লাগাইতে হয়েছে, সে আর্মি যে ভারতের মুখ চেয়ে চলে, সেই আর্মির বিপরীতে দাঁড়াইতে আমরা বিএনপি কে চাপ দিতেছি। বিএনপি এটা কেমনে সহ্য করবে? বিএনপি মনে করতেছে জনগণের শক্তি যদি দৃশ্যমান না হয়, যদি বিকল্প নেতৃত্ব দৃঢ় না হয়, যদি দেশের সামরিক এবং বেসামরিক এলিট ভারতপন্থী থেকে যায়, তাহলে বিএনপির কিসের উপর ভর করিয়া পজিশন নিবে? মির্জা ফখরুল কিন্তু বলছে যে বিএনপি একটা বিপ্লবী দল না, এটাই হয়েছে মূল সমস্যা। আমি সোজা কথায় বলি, আমি যে দল দায়িত্ব পালন করি, এই দলকে পুরোপুরি একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, উদারপন্থী গণতান্ত্রিক দল। বিএনপি কোন বিপ্লবী রাজনৈতিক দল নয়। বাংলাদেশে একটা দরকার ছিল একটা বিপ্লবী ব্যবস্থা, বিপ্লবী দল। বিএনপি হইতে পারত, কিন্তু সে হইতে চায় না। এই জায়গাটাই হয়েছে সমস্যা। দেশের এই রাজনৈতিক বাস্তবতা বদলাইতে হবে, জনগণকে জাগাইতে হবে, ইতিহাসকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেখানে আপোষ না, আত্মমর্যাদাই হবে রাজনীতির কেন্দ্র। সেই পথে গড়ে উঠবে এমন রাজনৈতিক শক্তি যারা তাবেদারি না করে ক্ষমতায় যেতে পারবে। বাংলাদেশ সেই শক্তির অপেক্ষায় আছে। বাংলাদেশের জনগণ বোঝে বাংলাদেশে হাসিনার ফ্যাসিবাদ, বাংলাদেশের দুর্দশার কারণ হইতেছে ভারত। ভারতের সকল ইন্টারেস্টকে বাংলাদেশে পরাজিত করেই বাংলাদেশের রাজনীতিকে আগাইতে হবে। বিএনপি ভারতের সাথে যে আন্ডারস্ট্যান্ডিং করছে, এই আন্ডারস্ট্যান্ডিং এর জন্যই আওয়ামী লীগের নিষিদ্ধের প্রশ্নে সে মাঠে নামতে পারে নাই। সালদিন সাহেব কইছে আমাদের কেন শাহবাগে যাইয়া আওয়ামী লীগ নিষিদ্ধের কথা কইতে হবে? আমরা তো প্রফেসর ইউনূসকে বলেই আসছি। তো আপনারা ডিসেম্বরের মধ্যে যে নির্বাচন চাই, এটা তো প্রফেসর ইউনূসকে বলে আসছেন, তো সেটা নিয়ে মাঠ গরম করেন কেন সালাউদ্দিন সাহেব? আন্দোলনের হুমকি দেন কেন? বিএনপির রাজনীতি যে আওয়ামী লীগ পছন্দ করতেছে, এটা তো হাসান মাহমুদের কথায় স্পষ্ট। শুনেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলে সেটির বিপক্ষে যে বিএনপির যে অবস্থান, সেটির জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে যখন মুক্তিযুদ্ধকে অস্বীকার করার অপচেষ্টা হচ্ছে, সেটির বিরুদ্ধে বিএনপি অবস্থান নিয়েছে, সেজন্য তাদের ধন্যবাদ জানাই। এখন কথা হইতেছে এই যে জুলাই আগস্ট বিপ্লবে আমরা তো ভারতকে পরাজিত করলাম, এখন কি ভারত থেমে আছে? পরাজিত হয়ে চলে গেছে? না, যায় নাই, থেমেও নাই। ইন্ডিয়া সারাক্ষণ শয়তানি করতেছে। এই যে শাহবাগে গোলাম আজমের বাংলাদেশ স্লোগান দেওয়া, এটা ইন্ডিয়ান এজেন্সির কাজ। এটা করাইছে যেন পাল্টা বাম, এনসিপি, বিএনপি, ছাত্রলীগ একসাথে আনা যায়। বিএনপি তার কর্মীদের হতাশা কাটানোর জন্য এই প্রোগ্রামে ঝাঁপায় পড়ছেও। এনসিপি আর বিএনপির যে দূরত্ব তৈরি হয়েছিল সেটা চলে গেছে, দেখেছেন? বিএনপি একলা হয়ে যাইতেছিল, এখন জামাত একলা হয়ে গেছে বলে মনে হইতেছে। এনসিপি শাহবাগে লোক জোগাড় করতে পারে নাই। মাদ্রাসা থেকে হেফাজত আর জামায়াত না আসলে পুরো সমাবেশ ফ্লপ করতো। তো এই এনসিপি সাকসেসফুল প্রোগ্রাম করে আওয়ামী লীগ নিষিদ্ধের রাজনীতি করলো, জামাত হেফাজত আর ইসলামপন্থীদের কাণ্ডে চেপে, আর মোমবাতি হাতে জাতীয় সঙ্গীত গাইতেছে বিএনপি বাম ছাত্রলীগের সাথে। এটা কার সিগনেচার প্রোগ্রাম? এই মোমবাতি জ্বালানো কার সিগনেচার প্রোগ্রাম? মোমবাতি জ্বালায় গান গাওয়া এটা ইন্ডিয়ান সিগনেচার প্রোগ্রাম, বাম আওয়ামী লীগ ইন্ডিয়ার সিগনেচার প্রোগ্রাম। এরশাদ আমল শেষ হওয়ার পরে একটা গোয়েন্দা পরিকল্পনা ফাঁস হয়েছিল। সেইখানে কি কিভাবে আন্দোলনে বিভক্তি আনা হবে সেই সমস্ত পরিকল্পনার কথা বলা হয়েছিল। যেমন বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ, বাকশাল, বহুদলীয় গণতন্ত্র, জিয়া, মুজিব, 7ই মার্চ স্বাধীনতার ঘোষণা, এই সমস্ত ইস্যু আনা হবে। কাজ করে নাই পরিকল্পনা। এই জাতীয় সঙ্গীত আর গোলাম আজমের বাংলাদেশে বিতর্ক একই জিনিস, দেখতেছেন না? কিন্তু দেখেন এটা প্রতিক্রিয়া কি হইলো। প্রতিক্রিয়া মাহফুজ এমন শুরু করলো, সে আওয়ামী লীগের ভাষায় কথা বলা শুরু করলো, আওয়ামী লীগের ন্যারেটিভ নিয়ে কথা বলা শুরু করলো। এনসিপিও তাই করতেছে। জামাতের রাজনীতি ক্রিটিক আছে, সমালোচনা আছে, আপনি সেটা করতেই পারেন, সে অধিকার সবার আছে। কিন্তু লীগ যে ভাষায় করে, যে বয়ানে করে, সেই ভাষায়, সেই বয়ানে যখন জামাতের সমালোচনা করবেন, তখন আপনি ইন্ডিয়ার পারপাস সার্ভ করতেছেন। বিএনপি সে একই ভুল করছে, এনসিপি একই কাজ করতেছে। তো ভাইডি, তুমি তো রয়ের খপ্পরে পড়িছ। এনসিপির সম্ভাবনা তারা শেষ করে দিচ্ছে। আমার মনে হয় না আর এনসিপি দাঁড়াতে পারবে। তারা এখন বিএনপির সাথে একটা অ্যালাইনমেন্টে যাবে, তবে এনসিপি ভাঙবে। আমার অনুমান হাসনাত থাকবে না এনসিপিতে, হাসনাত থাকতে পারবে না। হাসনাত বাইরে হয়ে গেলে এনসিপির 80% হাসনাতের সাথে যাবে। বাংলাদেশের মেইন স্ট্রিম রাজনীতি হবে ভারতীয় আধিপত্যবাদের বিরোধী ইসলামী ধারার রাজনীতি। এই জায়গাটা কার্যকরভাবে মার্চ ফর গাজা আর শাহবাগ 2.0 পূরণ করতে পারত। এইটা ইন্ডিয়া বুঝে গে, মানে এই জায়গায় যে ঐক্যটা হয়েছে না, সেইটাই পূরণ করতে পারতো এই গ্যাপটা। এটা ইন্ডিয়া বুঝে গিয়ে গোমারা সারা করে দিল এই ঐক্যে। অসুবিধা নাই, এই ঐক্য আবারও দাঁড়াবে। এমন ভাঙা গড়া চলতেই থাকবে কিছুদিন, কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার সাথে অ্যালাইন করে চলা কোনো রাজনীতি টিকবে না। সেটা বিএনপির রাজনীতি হলেও সেটা টিকবে না, জামাতের রাজনীতি হলেও টিকবে না। বিএনপি যে রাস্তায় যাচ্ছে তাতে বিএনপি অপ্রাসঙ্গিক হয়ে যাবে বাংলাদেশের রাজনীতিতে। আগামী 20 বছরের মধ্যেই সম্ভবত আমরা আর একটা মুসলিম লীগ দেখতে যাচ্ছি। কি আর করা, আগামী রাজনীতিতে বিএনপিকে সহযোদ্ধা হিসেবে পাইলে ভালো হইতো, কিন্তু বিএনপি সেই দম নাই। আফসোস, বাংলাদেশ আগাবে তার শক্তি নিয়েই আগাবে। আগামীর রাজনীতির গতিপথ নির্ধারিত হয়ে আছে।
যে এটা দেখতে পারে, এটা যে ধারণ করতে পারে, তারাই আগামীর নেতা। সেই নেতাদের অপেক্ষায় আমরা আছি। বাংলাদেশে এখন এক অস্থির কিন্তু সম্ভাবনাময় সন্ধিক্ষণে দাঁড়ায় আছে। এখানে বিভ্রান্তির সাথে জন্ম নিছে নতুন ঐক্যের বীজ। যারা আজ বিভ্রান্ত তারা কাল নির্ভীক হইতে পারে, যারা আজ প্রতারিত তারা কাল প্রবল প্রতিরোধ করতে পারে। এই বিশ্বাস আমাদের ধারণ করতে হবে। আমরা দেখছি বিপ্লবের পরে বিপ্লবীদের অবমূল্যায়ন হয়, সুবিধাবাদীরা ক্ষমতা কক্ষিগত করে, আর পুরনো খেলোয়াড়রা নতুন চেহারা পরে ফিরে আসে। কিন্তু ইতিহাসের রথচক্র তাদের থামায় না। জনগণ ঠিকই নতুন রাজপথ খুঁজে নেয়, নতুন নেতার মুখ চিনে নেয়। আজ বাংলাদেশ সেই সন্ধিক্ষণ যেখানে জনগণ ফ্যাসিবাদ নয় আত্মমর্যাদা চায়, তবেদারি নয় স্বাধিকার চায়, আর ছলনার রাজনীতি নয় নির্বাচন গণতান্ত্রিক বিকল্প চায়। আমরা যারা আজ এই বাস্তবতা চিহ্নিত করছি, আমাদের কাজ শুধু সমালোচনায় থেমে থাকা না, আমাদের কাজ হচ্ছে সেই ভবিষ্যতের ভিত্তি গড়ে তোলা, যেখানে আপোষ নয় আদর্শ থাকবে, যেখানে নেতা নয় নেতৃত্ব থাকবে, আর যেখানে ভারত নয় বাংলাদেশই হবে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দু। এইটা সময়ের দাবি। যারা সাহস করে সত্য বলবে, পথ দেখাবে, জনগণের পাশে থাকবে, তাদের দিয়েই গড়া হবে নতুন বাংলাদেশ। এটাই আমাদের আগামী রাজনীতি, এটাই আমাদের অভ্যুদয়। জয় হোক জনগণের, জয় হোক বাংলাদেশের, বিপ্লব দীর্ঘজীবী হোক, ইনকিলাব জিন্দাবাদ।